শুরু করা যাক। তো মেনলি আমরা পিওয়াইকিউ করব। তোমাদের তো অলরেডি আমি করিয়ে দিয়েছি ক্লাসগুলো, যে ক্লাসগুলো তোমাদের করানো হয়েছে তার বাইরে টাইপ কিন্তু নেই। রিসেন্ট যে আমাদের পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে ডাব্লিউবিপি বা কেপি বলো, ডাব্লিউবিপি কেপির পরীক্ষাতেও যে একটু কোশ্চেন লেভেল অনেকে হার্ড বলছে, কিছু কিছু কোশ্চেন হার্ড ছিল, সেই হার্ড কোশ্চেনগুলোও কিন্তু করানো হয়ে গেছে। ফুল কোর্সটা আমাদের যে ম্যাথের ফুল কোর্সটা তুমি যদি করে নাও, তোমার কিন্তু টপ লেভেলের প্রিপারেশন হয়ে যাবে। তোমাকে আলাদা করে কোনো ক্লাস করতে হবে না, ওর ভেতরেই সব ইনক্লুডেড আছে। এরপর তুমি যদি সিলেক্টিভ ওয়েতে কিছু পড়ে যাও না, তাহলে সমস্যা আছে। সিলেক্টিভ ওয়েতে এখন পড়া যাবে না, তোমাকে পুরোপুরি কম্বাইন্ডভাবে সব কিছু নিয়ে তারপরেই মাঠে নামতে হবে। কারণ সুযোগ তোমরা একবারই পাবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। তুমি যে পরীক্ষার জন্যই প্রস্তুতি নাও না কেন, তোমার হাতে সুযোগ কিন্তু একবার। তো একবারের মধ্যেই তুমি যদি আবার শর্ট আউট করো, মানে বেছে বেছে পড়ো, সেই সুযোগটা কিন্তু নেই যে তুমি টেস্ট করে করে পড়তে পারবে। তাই সব থেকে সেফ জোন হচ্ছে এখনকার সময়ে তুমি যদি প্রস্তুতি নাও, আমি বলবো ভাই তোমাদেরকে কিন্তু একদম বেসিক থেকে সবটা প্রিপারেশন নিয়েই কিন্তু পরীক্ষা দিতে যেতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। আপকামিং যত পরীক্ষা হোক না কেন, আর আমাদের কোর্সগুলো তুমি যদি একবার করে নাও, সবগুলো কিন্তু বেসিকভাবেই করানো রয়েছে, কোনো কিছু বাঁচতে যাবে না, বাদ বিচার করার সময় আর নেই। ঠিক আছে, তো চলো আজকে আমরা মেনলি এসএসসি জিডির পিওয়াইকিউ ম্যাথগুলো করব। এসএসসি জিডিতে খুব সহজ সহজ ম্যাথ আছে, দু একটা প্রশ্ন ছাড়া। তো এসএসসি জিডির ম্যাথ করছো মানে এমনটা নয় যে তুমি ডাব্লিউবিবি বা কেপিতে ওই ম্যাথ পাবে না, এসেওছে এবং আসছে। রিসেন্ট ট্রেন্ড কিন্তু পরিবর্তন হচ্ছে, একটু লেভেলটা হাই করছে। সো তোমাদেরকে সেই চিন্তাভাবনার মাথায় রেখেই বেসিকটা তোমাকে করতে হবে। বেসিক করার পরে তোমাকে কী কী জিনিস করতে হবে, বেসিক করার পর আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পিওয়াইকিউ রয়েছে সেটাকে প্রথমে করতে হবে। তারপর তোমাকে সেন্ট্রালের যে এক্সামগুলো হয় সেই পিওয়াইকিউগুলো করতে হবে। এই দুটো জিনিস যদি তুমি করে নাও, তোমার কোনো বইয়ের দরকার পড়বে না, শুধু পিওয়াইকিউ বেস্ট তুমি পড়ে গেলেই কিন্তু ভালো স্কোর করতে পারবে। এরপর আমি ছোট্ট করে বলে দিই, এক্সাম সেন্টারে কিছু কিছু কোশ্চেন থাকবে, তোমাদের বারবারই বলি, কিছু কিছু কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে কঠিন প্রশ্ন বা টাইম টেকিং। তো সেই প্রশ্নগুলোকে আমাদের চিনতে হবে, যে এই প্রশ্ন পড়ে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রশ্নটা আমার জন্য না, আমি এটা স্কিপ করব। তো এইটা কিন্তু তুমি যখন প্র্যাকটিস করবে, বা হ্যাঁ যখন তুমি প্র্যাকটিস সেট লাগাবে, মক টেস্ট লাগাবে, তখন কিন্তু তোমাকে এই ডিসিশনটা নিতে হবে। কারণ এক্সাম মানে শুধুমাত্র যে তুমি পরীক্ষা দিয়ে চলে আসবে, এক কোশ্চেন অ্যান্সার সেশন না, ওখানে কিছু একটা ডিসিশনও তোমাকে নিতে হবে যে কোনটার পরিস্থিতিতে তুমি কোনটা করবে। ঠিক আছে, আর যারা নতুন আছো, আমাদের এই ফাউন্ডেশন কোর্স এগুলো দেখতে পারো, সব বিষয়ের উপরে আমাদের ফাউন্ডেশন কোর্স রয়েছে, লাইভ প্লাস রেকর্ডেড। এগুলো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তো চলো আজকের প্রথম প্রশ্ন, তোমরা সবাই উত্তরটা করবে কমেন্টে, যারা আছো গুগল মিটে কমেন্টে করবে। কমেন্টে করে অবশ্যই আমাদেরকে জানাও। প্রথমে আগে ট্রাই করো, নিজে আগে ট্রাই করো, আমি টাইমার দিয়ে দিচ্ছি। নিজে আগে ট্রাই করো, আমি টাইমার দিয়ে দিচ্ছি, তারপরেই আমরা সলিউশনটা দেখব। ঠিক আছে, বলেছে যদি একটি ক্যামেরার ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 75% হয়, তবে লাভের শতাংশ কত সেটা নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, 75% মানে আমরা জানি 3/4। অর্থাৎ বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্যের 75%, তাহলে নিচেরটা হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য যদি 4 টাকা হয়, ক্রয় মূল্য হবে 3 টাকা। এখানে লাভ কত হয়েছে, লাভ হয়েছে 1 টাকা। কতর মধ্যে লাভ, 3-এর মধ্যে লাভ, তাহলে 100-র মধ্যে কত, বলছে ক্রয় মূল্যটা 75% হবে। ঠিক আছে, তাহলে 1/3 মানে হচ্ছে তোমার 33.1/3%, বা 33.333%। তো অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। সহজ প্রশ্ন ছিল, বোঝা গেছে। চলো নেক্সট প্রশ্ন দেখব। প্রথমে তোমরা ট্রাই করো, আমরা 1 মিনিট সময় দেবো তোমাদেরকে, 1 মিনিট সময় দেবো, তারপরে জয়েন করবে, তারপরে আমি সলিউশন বলবো। সবাই মাইক্রোফোন অফ করবে, হ্যাঁ, বাকিদের ডিস্টার্ব হবে না হলে। বি অ্যান্সার দিয়েছে, রাজু মণ্ডল বি অ্যান্সার দিয়েছে।
আগেরটা দিয়েছিলে? দুইটা দেখো, দুটি সংখ্যার অনুপাত 19:24। যদি প্রতিটি সংখ্যার থেকে 36 বিয়োগ করা হয় তবে সংখ্যা দুটির অনুপাত হবে 3:4। তাহলে সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। ঠিক আছে, তো 19:24 ছিল, এখান থেকে 3:4 হচ্ছে। প্রথমে আগে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য কি করতে হবে? 19 আর 24-এর মধ্যে পার্থক্য কত দেখতে পাচ্ছি? 5। আর নিচে 3 আর 4-এর মধ্যে পার্থক্য 1। তাহলে ওপরের 5 দিয়ে নিচেরটাকে গুণ করতে হবে। তাহলে এটাকে যখন আমি গুণ করবো 15:20 হয়ে যাবে। তাহলে 24টা হচ্ছে 20, মানে 4 হচ্ছে। এই 4-এর মান কত? এই 4-এর মান হচ্ছে দেখো 36। তাহলে 1-এর মান কত হবে? 9। এরপর দেখো, তুমি এটা দুইভাবে করতে পারো। সংখ্যাগুলোকে বের করতে তো বলেনি, বলেছে সংখ্যা দুটোর যোগফল বলেছে। দেখো, তাহলে তুমি এটার প্রথমে 19-এর মান বের করতে পারো, 24-এর মান বের করতে পারো, তারপরে তাদেরকে যোগ করতে পারো। সেটা না করে আমরা কি করব? এই 19 আর 24-কে প্রথমে যোগ করে নেবো। তাহলে 20 20 40 আর 3 43 হলো। 43-কে আমি 9 দিয়ে গুণ করে অ্যান্সার করব। তাহলে দেখো 3 9 27, শেষে থাকছে 7, মানে 7 থাকবে শেষে, অপশন এ। আমি কিন্তু পুরো গুণটা করলাম না, কারণ একমাত্র একটা অপশনই শেষে 7 রয়েছে। তো এইভাবে কিন্তু টাইমটাকে আমাদের বাঁচাতে হবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এই টাইপের অঙ্ক কিন্তু এসএসসি জিডিতে প্রায় দিচ্ছে, আমাদের স্টেটের এক্সামগুলোতেও কিন্তু দিতে পারে। তো এই টাইপটা কিন্তু খুব ভালো করে শিখে রাখবে। খুবই সহজ একটা টাইপ, বিরাট কঠিন না। বল এটার অ্যান্সার কত হবে দেখি। দেখো, মহেশের কাছে 1617 অর্থরাশি রয়েছে। তিনি তিনি অর্থরাশিকে তার ছেলে বিজয় ও অজয়ের মধ্যে ভাগ করে দেন। তাদের থেকে তাদের বার্ষিক প্রয়োজন 10% চক্রবৃদ্ধি সুদের হারে বিনিয়োগ করতে বলেন এবং যথাক্রমে 13 বছর ও 14 বছর পরে বিজয় ও অজয় একই পরিমাণ অর্থরাশি পেয়েছেন। তাহলে বিজয়কে কত টাকা পরিমাণ অর্থরাশি দিয়েছিলেন? এই অঙ্কটা দেখে মনে হচ্ছে পড়তে অনেকটা বড় সময় লাগছে। এটা তুমি শেষে করতে পারো যদি তোমার টাইপটা না চেনা থাকে। নাহলে কি বলছো? নাহলে অনেক ফাস্ট তুমি এটা অ্যান্সার করতে সব পারো। ঠিকঠাক আছে। দেখো, আমি ধরে নিচ্ছি যে কে আছে, বিজয় আছে আর অজয় আছে। বিজয়কে বি টাকা দিচ্ছে, তাহলে বিজয় বি টাকার উপরে যে ইন্টারেস্টটা পাবে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এখানে লাগাবো। বিজয়ের টাকাটা খাচ্ছে 13 বছর, আর অজয়কে আমি এ ধরে নিচ্ছি, এ টাকা দেওয়া হচ্ছে। এ আর বি ধরার অর্থ হচ্ছে সহজে তুমি বুঝতে পারবে অজয় কোনটা বিজয় কোনটা। তাহলে 14। তাহলে দেখো এখানে 13টা রয়েছে, 13টা কেটে যাবে, 14টাকে কেটে দেবে, মানে এখানে 1 পড়ে থাকবে। তাহলে এখানে কি থাকছে? বিজয় বাই অজয় যদি আমি করি তাহলে পড়ে থাকছে দেখো 1 প্লাস আর এর মান আমি 10 এখানে বসিয়ে দেবো। এটা ঠিক আছে, এটা তুমি কাটাকুটি করো। 1 প্লাস 1-এর 10 মানে 11/10। অর্থাৎ বিজয় আর অজয়কে যে টাকাটা দেওয়া হবে সেটা 11:10 অনুপাতে দেওয়া হবে। বিজয় আর অজয়কে 11:10 অনুপাতে দেওয়া হবে। তাহলে বিজয়কে কত টাকা দিয়েছে? বিজয়কে কত পরিমাণ দিয়েছে বলেছে, তাহলে 11-র মান আমরা বের করব। ঠিক আছে, 11 দিয়ে ভাগ যাবে অ্যান্সারটা। বা দেখো 21-এর মান যদি হয় 1617, 21-এর মান 1617, তাহলে 11-র মান আমাকে বের করতে হবে। তাহলে এটা 21 দিয়ে যাবে, 77 বার যাবে, তাহলে 77 ইন্টু 11, 77 ইন্টু 11 হবে অ্যান্সার। 7 একে 7, 7 2 14, হ্যাঁ 77 ইন্টু 11 মানে 7 8 7, 7 8 7 হয়ে যাবে এটার অ্যান্সার। কোথাও ভুল হলো?
প্রথমে আছে বিজয়, তারপর আছে অজয়। 13 বছর 14 বছর পরে বিজয় আর অজয় একই পাবে। তাহলে তো 787 অ্যান্সার হচ্ছে। 787 অ্যান্সার হচ্ছে। স্যার 11-র সাথে 77 গুণ করলে 847 হয়। ওহো, তাই তো। 7 একে 7, সরি সরি, 7 একে 7, 7 7 14, 4 হাতে রইলো 1 এখানে, 9 8, 847, সরি। হ্যাঁ, থ্যাংক ইউ। 847, 847 বি হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। চলো নেক্সট দেখো। হ্যাঁ, এটার আমি শর্টকাট প্রসেস যদি বলি কিভাবে করবে দেখো। এখানে একজনের টাকা 13 বছর খাটছে, একজনের টাকা 14 বছর খাটছে। ঠিক আছে, প্রথমে তুমি কি করবে, এই 10% যেটা রয়েছে, 10% মানে কত, 1/10। তাহলে এখান থেকে লিখবে 1 বাড়ছে, এক প্রত্যেক বছর কি 1 করে বাড়ছে, তার মানে 10 আর 11 লিখবে। এরপর দেখো 1 বছর, এদের মধ্যে যে গ্যাপটা, সেই গ্যাপটা তুমি প্রথমে দেখবে। 13 আর 14-র মধ্যে গ্যাপ হচ্ছে 1, তাহলে এর মাথায় দেবে 1। তাহলে কি আসছে, টাকাটা ভাগ হবে 10:11 বা 11:10, এই অনুপাতে ভাগ হবে। এরপর কোনটা কার হবে দেখো, যাকে কম বছরের জন্য টাকা দেওয়া হচ্ছে তার কাছে টাকাটার পরিমাণ বেশি হবে। যাকে কম বছর মানে 13 বছরের জন্য দেওয়া হচ্ছে, একে বেশি টাকা দিতে হবে। আর যাকে আমি 14 বছরের জন্য দিচ্ছি তাকে কম টাকা দিতে হবে। তাহলে 11টা হচ্ছে কার, বিজয়ের, 10টা হচ্ছে অজয়ের অংশ। এরকম একটা অঙ্ক রয়েছে, শেষে একটা অঙ্ক রয়েছে, তুমি দেখো এই প্রসেসে শেষের অঙ্কটা তোমরা একবার ট্রাই করো। ঠিক আছে, শেষে এরকম একটা অঙ্ক রয়েছে, আমি তোমাদের দেখাই। এই যে এই অঙ্কটা দেখো তো, ট্রাই করো একবার তোমরা। সেম অঙ্ক বলে আমি করে দিচ্ছি, সেম অঙ্ক বলে আমি করে দিচ্ছি। অজয়, প্রকাশ, 4% হারে। আগের প্রসেসেই করো, উম, সবাই অ্যান্সার দাও এটার। অরিজিৎ 18, 19, 24/4। বলো কত হচ্ছে। বি হচ্ছে 600। দেখো 4%, 4% মানে হচ্ছে 1/25। ঠিক আছে, মানে একটা হবে 25, একটা হবে 26। এক বাড়ছে, 25 26। এদের বিজয় মধ্যে পার্থক্য প্রকাশকে কত দেখো, প্রকাশ। 1 বছরের পার্থক্য, 1 বছরের। তাহলে এদের পাওয়ারে হবে 1, যদি 2 থাকতো তাহলে পাওয়ারে 2 হতো। তাহলে 25 আর 26, এবার কার কোনটা হবে দেখো। 18 যাকে দিয়েছো তাকে বেশি টাকা দিতে হবে, মানে কে কে আছে এখানে, অজয় আর প্রকাশ আছে। তাহলে অজয়কে বেশি টাকাটা দিতে হবে, প্রকাশকে কম টাকাটা দিতে হবে। তাহলে এদের মধ্যে যে ভাগটা হবে 25:16, এই অনুপাতে ভাগ হবে। সরি 26, ভুল হলো, এটা 26 ভুল হলো। তাহলে অজয়কে বেশি টাকা দিতে হবে, মানে এ এ হবে 26-এ, প্রকাশ এখানে আসবে 26। ঠিক আছে, 600। হ্যাঁ। তাহলে দেখো এই অনুপাতে ভাগ করো টাকাটাকে। 1224-কে তুমি 25:26 মানে 51 দিয়ে ভাগ করো এটাকে। আর কারটা জানতে চেয়েছে, বিজয়েরটা জানতে চেয়েছে। বিজয় প্রকাশকে দিয়েছে, মানে পি এর মান মনে হচ্ছে 25, এখানে 25, 25 51 দিয়ে এটাকে ভাগ করো, 2 বার যাবে, তারপর 4 বার যাবে, 24 × 25 মানে হচ্ছে তোমার 600। সিমিলার টাইপের অঙ্ক 2 বার রিপিট করেছিল। ঠিক আছে, চলো আমরা ছিলাম 4 নম্বরটা দেখো। উম,
মুকুলের থেকে 1.35 কিমি দূরে একটি বন্দুক চালানো হয়েছে, 3 সেকেন্ড পর সে শব্দ শুনতে পায়, তাহলে শব্দের বেগ নির্ণয় করো। বলো অ্যান্সার কি হবে। বুঝতে না পারলে তোমরা মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করতে পারো, যেটা ইউটিউব লাইভে হয় না, বাট গুগল মিটের লাইভ ক্লাসে তোমরা সরাসরি কোশ্চেন করতে পারবে আমাকে, ঠিক আছে। তো এটাকে জাস্ট 3 দিয়ে ভাগ করে দাও, তাহলেই তুমি গতিবেগ পাবে। গতিবেগ মানেটা কি, ডিস্টেন্স আপন টাইম। ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। এখানে ডিস্টেন্স কত আছে, 1.35 কিলোমিটার। এখানে এককের মারপেসটা দেখতে হবে, এটাকে 3 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। কি জানতে চাইছে, মিটার পার সেকেন্ড এককে জানতে চেয়েছে। তো তার মানে এই কিমিটাকে আমি মিটার করে নেবো, কত দিয়ে গুণ করে দেবো, 1000 দিয়ে গুণ করে দেবো। এরপর জাস্ট কাটাকুটি, দশমিক তুললে নিচে 100 আসবে, এই 0 0 গেল, 3 দিয়ে এটাকে কাটো, 3 4 12, 3 5 15, 45 ইন্টু 10 মানে হচ্ছে তোমার 450 মিটার পার সেকেন্ড। এটা যদি কিমি পার ঘন্টাতে চাইতো, তাহলে তুমি 450কে কত দিয়ে গুণ করতে, 18/5 দিয়ে, নাকি বলো কত দিয়ে গুণ করতে, 5/18 দিয়ে না 18/5 দিয়ে, বলো। এটা মিটার পার, যদি এটা কিমি পার ঘন্টাতে চাইতো, 18/5 18/5 দিয়ে, 18/5 দিয়ে তখন এটাকে গুণ করতে হতো, ঠিক আছে, যদি কিমি পার ঘন্টাতে চাইতো। তো অনেক সময় আমাদের ভুল হয় যে 5/18 দিয়ে গুণ করবো না 18/5 দিয়ে গুণ করবো। এটা একটা মনে রাখার ট্রিক্স আছে, তুমি দেখবে কোথা থেকে কোথায় ট্রান্সফার করছো। যদি কিমি পার ঘন্টা একটা বড় একক, এখান থেকে যদি তুমি মিটার পার সেকেন্ডে ট্রান্সফার করতে চাও, মানে ছোটোতে ট্রান্সফার করছো, তার মানে ছোট দিয়ে গুণ হবে, মানে 5/18 দিয়ে গুণ হবে। বড় একককে তুমি ছোট এককে ট্রান্সফার করছো, তার মানে ছোট দিয়ে গুণ করতে হবে। আর ছোট একককে তুমি বড় এককে ট্রান্সফার করতে চাইতো, তখন তোমাকে বড়টা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5টা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। এইভাবে তুমি মনে রাখতে পারো। চলো নেক্সট দেখো, এটা অপশন টেস্টের মাধ্যমে ট্রাই করবে, সব থেকে বেস্ট হবে, নাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে আসবে। বলো, অপশন টেস্ট বের করারও কিছু নিয়ম আছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। নৌকার বেগ আমি ধরে নিচ্ছি এখানে এক্স, তাহলে দেখো 56 কিলোমিটার সে যাচ্ছে অনুকূলে, তার মানে হবে এক্স প্লাস 9, আর 28 কিলোমিটার যাচ্ছে প্রতিকূলে, তাহলে হবে এক্স মাইনাস 9, এটার যোগফলটা হবে 7, ঠিক আছে। গতিবেগটা দিয়ে আমি ভাগ করে দিলাম, টোটাল 56 যাচ্ছে এক্স প্লাস 9 গতিবেগে, এক্স প্লাস 9 কী করে হচ্ছে, অনুকূলে যখন বলবে তখন নৌকার সঙ্গে স্রোতের বেগটা যোগ হবে, আর প্রতিকূলেই যখন বলবে তখন নৌকার বেগ থেকে স্রোতের বেগটা বাদ চলে যাবে। এরপরে তুমি যদি এটাকে সমাধান করতে যাও, তাহলে দ্বিঘাত সমীকরণ চলে আসবে, এবং এক্সটা বের করতে হলে অনেকটা বড় তোমাকে একটা টাইম স্পেন্ড করতে হবে। তো আমরা এই সিচুয়েশনে কি করব, এক্সের মান ধরে নেব। এরপর দেখো, এক্সের মান 9 কোনোদিন হতে পারে না। কেন হতে পারে না, কারণ স্রোতের বেগটাই তো 9। যদি নৌকার বেগই 9 হয়, তাহলে সে প্রতিকূলে কি নৌকাটা যেতে পারবে, পারবে না। স্রোতের বেগও 9, আর ওদিক থেকে নৌকাটাও আসছে 9 বেগে, তাহলে কোনোদিন স্রোতের প্রতিকূলে যেতে পারবে না। তো কমন সেন্স থেকে প্রথমেই 9টা আমরা চেক করবই না। এরপর আমি 20টাকে যদি চেক করি, ধরো, তাহলে 56/29 আসবে, আর এখানে আসবে দেখো 28/11। কাটাকুটি সহজে কি যাচ্ছে না। 7 এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে, তাহলে 20টা কিন্তু হবে না। 16 দিয়ে করবে, এরপর 56, 16 প্লাস 9 মানে হচ্ছে 25, আর এদিকে 28, 16 থেকে যদি আমি 9 বাদ দিই, তাহলে হচ্ছে তোমার 7, 16 থেকে 9 বাদ দিলে 7 হচ্ছে, তাহলে 4 7 28, 4 এখানে হচ্ছে, কিন্তু এখানে কি 3 আসছে, কারণ আমাকে টোটাল মিলে তো 7 আনতে হবে, তাহলে বিও হবে না, তাহলে ডি হয়ে যাবে এটার অ্যান্সার। তুমি ডি দিয়ে চেক করো, তাহলে 56/15 সঙ্গে 9 যোগ হবে 24, প্লাস 28/15 থেকে 9 বাদ যাবে, 15 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে,
15 থেকে 9 মানে 6 হচ্ছে, 6 হচ্ছে। তুমি এটাকে 4 দিয়ে কাটো, 4 6 24, 4 14 56। তাহলে ওপরে হচ্ছে দেখো 14/6 প্লাস 28/6, তুমি যোগ করো, ওপরটা হচ্ছে দেখো 2 4 42/6 মানে 7 চলে আসছে, মানে 15 হয়ে যাবে এক্স এর মান। এটা তুমি যদি সমাধান করতে যাও এটাকে, তাহলে কিন্তু যথেষ্ট বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। মেন কথা এখানে কোশ্চেন আমরা সলিউশন দেখার জন্য কেউ জয়েন হয়নি, পড়ছি না। কোশ্চেন কিভাবে সলিউশনটা শর্টকাটে করা যায়, তাড়াতাড়ি করা যায়, এই টিপসগুলোই কি শেখার জন্য জয়েন হয়েছে। ঠিক আছে, তো সেইগুলোকে আগে লক্ষ্য করবে, সমাধান করতে সবাই পারবে। এই 22 হবে। এই কোশ্চেন তোমরা নিজেরা 22 সবাই হবে। সমাধান করতে বিটটা পারবে। স্যার, বিটটা বলো কি বলছো? বি 22 হবে, 22। বি বি এটা বি বি এটা দেখো, এটা খুবই সহজ একটা প্রশ্ন একদম। যথাক্রমে 66 আর 11 বলেছে, তাহলে লসাগু ইন্টু গসাগু, যারা জানো না তাদের জন্য বলছি, লসাগু ইন্টু গসাগু সমান হবে সংখ্যা দুটির গুণফল। এটা মনে রাখবে, সংখ্যা দুটির গুণফল। ঠিক আছে, দুটো সংখ্যা দিয়েছে, তাদের গুণফল যা হবে লসাগু এবং গসাগুর গুণফলও তাই হবে। আর একটা জিনিস আমি বলে রাখছি, এই জায়গাটা কেউ তোমাকে বলবে না, এটা তো সহজ জিনিস, সবাই করতে পারবে। সংখ্যা শুধুমাত্র যদি দুটি থাকে তাহলেই কিন্তু এটা আমরা লাগাতে পারবো। যদি 3টে সংখ্যা থাকে, যদি 4টা সংখ্যা থাকে, তাহলে কিন্তু এটা লাগবে না। 3টে সংখ্যার ক্ষেত্রে এটা কিন্তু হয় না, শুধুমাত্র দুটি সংখ্যার ক্ষেত্রেই হয়, মাথায় রাখবে এটা কিন্তু। 3টি সংখ্যা দিলে কিন্তু হবে না। তাহলে এটা কি অ্যান্সার হবে? 66 ইন্টু 11/33। এটা 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে এটা 2 বার যাচ্ছে, 22। এটা কিন্তু দুটো সংখ্যার ক্ষেত্রেই হয়, 3টে সংখ্যার ক্ষেত্রে নয়। এটা তো দেখে উত্তর হয়ে যাবে, বলো এটার অ্যান্সার কি হবে। পরীক্ষাতে বারবার বলছি, কিছু প্রশ্ন এমন থাকবে যেটা আমরা দেখে উত্তর করতে পারি, আর কিছু প্রশ্ন এমন থাকবে যেটা একটু লেন্দি, সেই লেন্দি প্রশ্নগুলোকে অবশ্যই আমরা শেষে করব। কত হচ্ছে বলো, অ্যান্সার বলো। তোমার কথা কেটে যাচ্ছে। অপশন ডি। ডি। দেখো, প্রথমেই 30 রয়েছে বা 120 রয়েছে, শেষে রয়েছে 0, তার মানে এদের যে লসাগু হবে তার শেষটাও হবে 0। কেন? কারণ লসাগু এমন একটা সংখ্যা যেটাকে আমরা ভাগ করি, তাহলে এটার অ্যান্সারের শেষে 0 অবশ্যই থাকবে, তাহলে বিও গেল, সিও গেল। এরপর 30-এর ভেতরে ঢুকে রয়েছে 3 ইন্টু 10, মানে যে 30 দিয়ে ভাগ যাবে তাকে 3 দিয়েও ভাগ যেতে হবে, তাকে 10 দিয়েও ভাগ যেতে হবে। তাহলে 10 দিয়ে ভাগ যাওয়ার জন্য তো 0 কন্ডিশন আমরা দেখে নিয়েছি, তাহলে তাকে 3 দিয়ে ভাগ যেতেই হবে। যারা ডি বললে, ডি তো হবে না ভাই, ডি কি 3 দিয়ে ভাগ যায়? এ হবে স্যার। 6 6 কেটে যাচ্ছে, 7 কাটছে না, ডি হবে না। 6, এই বি আর সিকে আমরা চেক করবোই না, কারণ অলরেডি আগেই কেটে দিয়েছি। 6 কেটে যাচ্ছে, 7 5 12 কেটে যাচ্ছে, মানে এ হয়ে যাবে, এটা রাইট অ্যান্সার। তোমরা যোগ করে করতে পারো, বা সংখ্যাগুলো 3 দিয়ে যাচ্ছে কিনা, কম্বিনেশন 3 দিয়ে যাচ্ছে কিনা সেটাও চেক করতে পারো। মানে 6 3 দিয়ে যাচ্ছে, 6কে কেটে দাও, 7 আর 5 12 3 দিয়ে যাচ্ছে, কেটে দাও। ঠিক আছে, এইভাবে তোমরা চেক করতে পারো, সবসময় যে যোগ করতে হবে এমনটা না। চলো নেক্সট প্রশ্ন দেখো। আগেরটা বোঝা গেছে তো সবার? একটু রেসপন্স করবে, কমেন্টও বলতে পারো বা মাইক্রোফোন অন করে বলতে পারো, তোমাদের সুবিধা মতো। গুগল মিটে ক্লাস করার একটাই বেনিফিট, তোমরা এখানে মাইক্রোফোন অন করতে পারবে, যেটা ইউটিউবে পারবে না। টেলিগ্রাম থেকে কে কে জয়েন হয়েছো গুগল মিটে? আমি স্যার। সবাই একটু কমেন্টে লিখো তো দেখ। আর ইউটিউবে লাইভের থেকে মনে হচ্ছে টেলিগ্রাম লাইভই করতে হবে। আমি জয়েন হয়েছি স্যার। আচ্ছা আমি হয়েছি স্যার। ঠিক আছে, চলো দেখো, এটা একটু ক্যালকুলেটিভ এটা অঙ্কটা, কিন্তু করা যাবে, না করার মতো কিছু নাই। ক্যালকুলেটিভ ম্যাথ এটা, এটা তুমি শেষেও করতে পারো বা পরেও করতে পারো। ওকে, সো দেখো 4.2% ছাড় দিচ্ছে, তার মানে 7 8 9 5-এর তুমি 4.2% বের করে নেবে, বের করে তুমি সেটাকে বিয়োগ করে দেবে। ঠিক আছে, বিয়োগ করে দেবে। তো দশমিক তুললাম, নিচে 10 এলো, এটা একটু কাটাকুটি করতে হবে। 5 দিয়ে এটাকে কাটো, 5 2 10, 5 দিয়ে এটাকে কাটো, 5 15 75, 5 39, 5 7 35, 5
49, 5 9 45, এবারে 2 দিয়ে এটা কাটো 21, তাহলে 1579 ইন্টু 21, এটা গুণটা আমাকে করতে হবে, আর নিচেই আছে 100, ঠিক আছে, 1579 ইন্টু 21 আর নিচে আছে 100, এরপর তুমি গুণটা করো। 21 দিয়ে আমি গুণ করছি, একবারে ডাইরেক্ট এইভাবে গুণ করো, হ্যাঁ, বেশি চিন্তা ভাবনা করতে যাবে না। 9 7 15, 2 দিয়ে 9 2 18 18 1 7 14 15 5 1 30 আর 31, 9 8 7 15 5 হাতে হলো 1 10 হাতে হলো 1 2 3 3, তাহলে দুটোর আগে দশমিক হবে, একবারে 331.59 বাদ চলে যাবে, ঠিক আছে, 331.59 বাদ দিয়ে দাও। 7 8 9 5 থেকে 331.59 বাদ দাও, এই দশমিক দিয়ে দুটো শূন্য নিয়ে নাও, 1 4 41 হচ্ছে, 4 4.41 থাকবে শেষে, ও সরি 4 না 3 হবে, এটা 3.41 থাকবে শেষে, বি। আর কোথাও আছে 3.41? নেই, তাহলে এটার বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে কিছুই না, এখানে দেখো ক্যালকুলেটিভে তোমাকে একটু টাইম খাইয়ে নেবে, ঠিক আছে। চলো নেক্সট দেখো, এটা বোঝা গেছে তো সবার? জাস্ট এখানে ক্যালকুলেটিভ রয়েছে, গুণটুন করতে হচ্ছে, আর কিছুই না। বলো। ফিফটি ফোর, এটা সহজ। ঋতু আর মনা 18 দিন অব্দি কাজ 54 করছে, আর এদিকে ঋতু একা রং করতে 27 দিন সময় লাগছে। তো এটার যে ফর্মুলা হচ্ছে, দুটোকে গুণ করে দেবে এবং তাদের মধ্যে পার্থক্য দিয়ে ভাগ করবে। দুটো থেকে একটাকে বের করতে হলে মনে রাখবে, দুটো থেকে একটাকে বের করতে গেলে এই ফর্মুলাটা তোমরা অ্যাপ্লাই করতে পারো, বা এটা তুমি লসাগু নিয়েও করতে পারো। তো সবসময় যে লসাগু নিয়ে করবে এমনটা না, টাইম টেকিং হয়ে যেতে পারে। তো এই ফর্মুলাগুলো তোমরা একটু অ্যাপ্লাই করতে পারো। তাহলে হবে 18 ইন্টু 27, আর এদের মধ্যে পার্থক্য কত হচ্ছে দেখো 9, তাহলে 3 দিয়ে এটা কেটে যাচ্ছে, 3 18 54। দেখো সবসময় তুমি লসাগু নিয়ে যে নিয়মটা রয়েছে ওটা ভালো নিয়ম, মানছি ভালো নিয়ম, কিন্তু প্রবলেম হচ্ছে 18 27 যদি তুমি লসাগু নিতে যাও তাহলে তোমার টাইমটা চলে যাবে অনেকটা, তাই না? আমাদের তো মাথায় ক্লিক করবে না সহজে। তো সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখবে। যদি এরকম থাকতো যে ঋতু একটা কাজ এ দিনে করছে আর এম মানে মোনা একটা কাজ বি দিনে করছে, তাহলে এদের একত্রে কাজটা কি হবে, এ ইন্টু বি বাই এ প্লাস বি। আর একটা হচ্ছে একত্রে দিয়ে দিয়েছে, একজনের দিয়ে দিয়েছে, আরেকজনের বের করতে হলে তখন এটা বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। কারণ এটা তখনই কাজে লাগবে যখন তুমি লসাগু করাটা সম্ভব হচ্ছে না। দুটো মেথডই কিন্তু আমাদের শিখে রাখতে হবে, পরীক্ষার সময় কোনটা দেবে বোঝা মুশকিল, কারণ মেনলি এখানে টাইম টেকিংটা ফ্যাক্টর। 6% হারে 2 বছরের মূলধনের থেকে প্রাপ্ত সরল সুদ দিয়ে রেখেছে, আমাকে মূলধনটা বের করতে বলেছে, বলো কত অ্যান্সার হবে? এটা সবার করা উচিত। স্যার এটা হবে এ হচ্ছে, দেখো হ্যাঁ, এই 6 হবে বছরে 2% 2600 হারে মানে 12%, 12% আমি সুদ পাবো, তারই মান হচ্ছে 318 টাকা। তাহলে আমাকে 100% মানে আসল বের করতে হবে। তাহলে এটার মান 12, 100-এর মান কত? এগুলো সব বেসিক জিনিস, ঠিক আছে, অবশ্যই বেসিকটা ভাই করবে, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে। 4 3 12, 4 2500, 3 10 30, 3 6 18, 25কে 6 দিয়ে গুণ করবে, 6 25 150, মানে শেষে শূন্য থাকবে, ঠিক আছে। তো এ দেখো বাকিগুলো শেষে শূন্য নেই, 6 5-এ গুণ করলে হয় 30, তো শেষে যেহেতু শূন্য থাকবে তাহলে একটা অপশনই পাচ্ছি, এ দিতে হবে। তো এই কনফিডেন্টটা কখন বিল হবে, যখন তোমার প্রচুর প্র্যাকটিস থাকবে, প্রচুরভাবে তুমি নিজেকে তৈরি রাখবে, তখনই তুমি এভাবে কনফিডেন্টলি অ্যান্সারটা টিক করতে পারবে, নাহলে তুমি টিকই করতে পারবে না।
ঠিক আছে? তো এগুলো হচ্ছে আমাদের কোর্স, তোমরা যদি নিতে চাও নিতে পারো, ঠিক আছে? কোর্স ডিটেলস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ওকে, চলো নেক্সট। বলো অ্যান্সার কি হবে? যদি এক্স এর 1800 হবে। 4% 72, এটা সহজ অঙ্ক। এক্স এর 4% 72 হলে এক্স এর মান কত বলো? স্যার অপশন সি। অপশন সি 18। 1800। চার সিটা পার্সেন্টের মান 72, সিটা মানে 72 মান 4। দেখো এই যে কোশ্চেনগুলো রয়েছে না, এগুলো হচ্ছে সহজ কোশ্চেন। 1800, তো এগুলো যে টাইম ইনভেস্ট করা যাবে না ভাই, এগুলোতেই টাইম সেভ করতে হবে, অন্য অঙ্কেতে কাজে লাগাতে হবে। একদম, যারা 1800 দিয়েছো ঠিক উত্তর দিয়েছো। দেখো এটা খুব ভালো অঙ্ক, এটা দুইভাবে করা যায়। সাতজন খেলোয়াড়ের গড় প্রাথমিকভাবে 55 ধরে নেওয়া হয়েছে, মানে 55 গড় ওরা বের করেছে 7 জনের, ঠিক আছে? 7 জনের। পরে কি দেখা যাচ্ছে, 35 যেটা ছিল সেটাকে 53 ধরা হয়েছে, মানে ধরতে হতো 35, ভুলবশত লিখেছে 53। তার মানে আমি দেখব কত বেশি লিখেছে, বা বিয়োগ করে দেয় এটা, 5, 8, আচ্ছা 13, মানে ডি 18। হবে, ডি। 18 বেশি লিখেছে, হ্যাঁ দেখো 18 বেশি লিখেছে বলছে। 18 বেশি লিখেছে, তাহলে দেখো একটা জিনিস, প্রত্যেকের কাছ থেকে 7 জন মিলে মোট 18 নাম্বার নিয়ে এক্সট্রা নিয়ে বসে রয়েছে। ভালো করে বুঝবে বিষয়টা। যখন তারা যোগ করছিল, গড় করার আগে যখন যোগ করছিল, তখন 18 এক্সট্রা নিয়ে বসে রয়েছে। তো এইখানে যে 55টা হয়েছে, এটাতে কি রয়েছে বলো তো? এটাতে ওই 18 নাম্বারটা সমষ্টি আকারে ঢুকে রয়েছে। 7 জনের 18 সমষ্টি আকারে ঢুকে রয়েছে, তার মানে একজনের যদি আমি বাদ দিই, তাহলে দেখো কত হচ্ছে। 18কে 7 দিয়ে ভাগ করতে হবে। 7 2 14, দশমিক দিতে হবে স্যার। 40, 5 7 35, 50, 7 7 49, মানে 2.57 পার হেড বেশি রয়েছে, পার হেড বেশি রয়েছে। তাহলে এখান থেকে 2.57 বাদ যায়, 2 দশমিক স্থান বলেছে, তাহলে এটা কত হচ্ছে দেখো, 3, 6, 4, শেষে 43 হবে, আর এখানে 2 3 বাদ যাচ্ছে, মানে 2 5, 52.43 হবে। বুঝতে পেরেছো কি করলাম? বা তুমি এটা আরেকভাবে করতে পারো, গুণ করে তারপর বিয়োগ করে তারপর ভাগ করে করতে পারো, যথেষ্ট টাইম চলে যাবে। তো আরেকবার বলে দিচ্ছি আমি, দেখো 35-এর পরিবর্তে 53 নিয়েছে, তার মানে বেশি লিখেছে 18, যোগ করার সময় 18 বেশি লিখেছে, তাহলে এটাকে বাদ দিতে হবে। পার হেড কত করে বাদ যাবে, কারণ দেখো 55টা কি পার হেড, 55 গড় মানে প্রত্যেকের 55 করে হয়ে গেছে, তাহলে প্রত্যেকের 55 থেকে কত মাইনাস করতে হবে, পার হেড কত মাইনাস করতে হবে। এই 18 নাম্বারটা যে এক্সট্রা লিখেছিল, এটা 7 জন নিয়ে বসেছিল, তাহলে পার হেড কত করে নিয়ে বসেছিল, 2.57 এক্সট্রা নিয়ে বসেছিল 18 বেশি লেখার কারণে, তাই আমি এখানে 2.57 বাদ দিলাম। এটা হচ্ছে লজিক, ঠিক আছে? চল নেক্সট, 13 অঙ্কটা দেখো। বুঝতে না পারলে বলবে, রিপিট করবো, ঠিক আছে? মাইক্রোফোন অন করে বলবে। স্যার অপশন ডি হবে। এটা তো সহজ ছিল। 6 ঘন্টা কাজ করলে 324 টাকা, 29 ঘন্টা কাজ করলে কত হবে? তাহলে 324-এর মান 6 অপশন ডি। ইন্টু 29, 6 5 30, 4 6 24, 54 ইন্টু 9, এবারে গুণ করতে হবে তো, 54 ইন্টু 29, 1566 অপশন 4 ডি। 9 36, শেষে থাকবে 6। তো এটা হবে না, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। তো বিয়োগ করো, মানে সরি গুণটা করো। 54-র সঙ্গে 29-কে আমি লিখবো 30 মাইনাস 1, তাহলে 54-র সঙ্গে আমি 30 গুণ করবো একবার, 0 4 3 12 13 হলো 1, 15 16, 1620 থেকে একটা 54 বাদ যাবে, 6 6 কয় 12 6, শেষে থাকবে 66, ডি উত্তর, ঠিক আছে? চলো নেক্সট।
3 মাসে জ্বালানির দাম 40%, 10%, 50% হ্রাস পেয়েছে। চতুর্থ মাসে 50% বৃদ্ধি পেয়েছে। তাহলে তো চতুর্থ মাসে জ্বালানির দাম এটি মূল দামের তুলনায় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে সেটা বের করতে বলেছে। 40% মানে কত? 4/10 বা বলতে পারি 2/5, মানে 5 ছিল 2 কমে 3 হয়েছে, কমেছে। 10% মানে কত? 1/10, অর্থাৎ 10 ছিল 9 হয়েছে। 50% মানে কত? 1/2। এগুলো লেখার দরকার নেই, আমি বলে লিখছি 2 থেকে 1 হয়েছে। পরের বারে আবার 50% বৃদ্ধি পাচ্ছে, মানে 2 থেকে 3 হচ্ছে। এগুলোকে সব গুণ করতে হবে। 4 4 5 20 × 10 মানে 200। আর এটা কত হচ্ছে দেখো, 3 3 9 9 9 81, মানে 200 ছিল 81 হয়েছে। কত কমেছে? তুমি বলবে যে 19 কমেছে। কতর মধ্যে? 200-র মধ্যে কমেছে। 100-র মধ্যে কত? 0 0 গেল 2। 59.5%। ইয়েস, 9.5% কমেছে। ওভারঅল 9.5% কমেছে। স্যার আর একবার বলেন এটা। আরেকবার বলবো, দেখো কিভাবে করবে এটা। 40% প্রথমে হ্রাস পেয়েছে বলেছে, 40%টাকে ফ্র্যাকশনে আমি চেঞ্জ করলাম, 2/5 হলো। অর্থাৎ আগে ছিল 5 টাকা, এখন হয়েছে 3 টাকা, 2 টাকা কমেছে। উপরেরটা 2 টাকা কমেছে বলছে, 5-এর মধ্যে 2 টাকা কমছে। আগে 5 ছিল, এখন কমে 3 টাকা হয়েছে, 2 টাকা কমেছে। আবার 10% কমা মানে কি? আগে 10 ছিল, এখন 1 টাকা কমেছে, তাহলে আগে 10 ছিল, এখন 9 হয়েছে। প্রথমেরটা লিখতে হবে ওল্ড, আগে ছিল, আর এদিকেরটা লিখছি আমি নিউ প্রাইস। সিমিলারলি 50% কমেছে মানে কি? আগে 2 টাকা ছিল, এখন 1 টাকা হয়েছে। আবার 50% বেড়েছে মানে কি? 50% বেড়েছে মানে আগে 2 টাকা ছিল, এখন 3 টাকা হয়েছে। বোঝা গেছে? এরপর কি করতে হবে? ডান দিকটাকে গুণ করতে হবে, বাঁ দিকটাকে গুণ করতে হবে। মানে আগে যদি 200 টাকা ছিল, এখন 4 মাসের শেষে গিয়ে ফাইনাল প্রাইস হয়েছে 81 টাকা। স্যার 59.5% হবে। কেন? স্যার বলছি যে স্যার 200 আপনি, থেকে 81 বাদ দিলে তো 119 হয়। হ্যাঁ স্যার 119 হবে স্যার। ওহো, 119-এর সরি সাথে সরি 200। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 200 থেকে 19 ধরে নিয়েছি, ঠিক। 159 হচ্ছে, 119 হচ্ছে। তাহলে দেখো, হ্যাঁ, 200 থেকে 81 হয়েছে মানে 119 টাকা কমেছে। ঠিক আছে, 119 টাকা কমেছে। কতর মধ্যে? 200-র মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে একটা 50 বাড়বে, মানে 59.5% হবে। 59.5% হ্রাস হবে। ঠিক আছে, এটা ঠিক আছে স্যার। 59 করে নেবে। 59.5% হ্রাস পেয়েছে। ওকে, এই জায়গাটা একটু ভুল হয়ে গেছিলো, আমি 100 ধরে নিয়েছিলাম। 200 থেকে 81 বিয়োগ হবে। থ্যাংক ইউ। চলো নেক্সট দেখো। সরল করো বলেছে, বলো কত হবে এটার অ্যান্সার। 115 হবে। 115। দেখো, 115। 23-এর সঙ্গে 5 গুণ করো, 5 থেকে 15, 5 হাতে হলো 1, 10 আর 1 11, 6 6 এখানে 1 হয়ে যাচ্ছে। 18 থেকে 14 বাদ গেলে হচ্ছে জিততে হবে 4, স্যার, 4 জিততে। 4 1 হচ্ছে 1 গুণ 1 মানে 1, এটার সঙ্গে আবার 1 গুণ মানে 115। ডি। ঠিক আছে, নেক্সট। 16 অঙ্কটা দেখো। সি হবে 1:27। কত হবে? সি, অপশন সি, 1:, অপশন সি। দেখছি। সি হবে 1:27। হ্যাঁ স্যার, সিটটা হবে। একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ বৃদ্ধি করা হচ্ছে, মানে আগে যদি 1 ছিল, এখন হচ্ছে 3। দেখো, গোলকের আয়তনের অনুপাত কি হবে? এটা জাস্ট আয়তন মানে ঘন করে দাও, মাথায় 3 চাপিয়ে দাও। তাহলে আগে ছিল 1 আয়তন, এখন হচ্ছে 27 আয়তন। তাহলে 1:27। এটা কেন হচ্ছে সেটা একবার দেখো। গোলকের আয়তনের ফর্মুলা কে বলতে পারবে? 1/3 পাই আর 4/3 পাই আর কিউব। 4/3 পাই আর 4/3 কিউব। পাই আর কিউব। দেখো, যখন অনুপাতের গল্প হবে না, যখন অনুপাতের গল্প হবে, এই 4/3-এর মান হচ্ছে কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হবে না। পায়ের মান কোনো চেঞ্জ হবে না। তাহলে এই দুটো কেটে দিচ্ছি। তাহলে আর কিউবের উপরে ডিপেন্ড করছে, মানে রেডিয়াসটা, রেডিয়াস মানে হচ্ছে তোমার ব্যাসার্ধটার উপর ডিপেন্ড করছে আয়তনের অনুপাতটা। অনুপাত প্রথমে 1 ডিপেন্ড ছিল, করছে। পরে 3 হলো। তাহলে আগে যদি ব্যাসার্ধ 1 ছিল, এখন হচ্ছে 3। তাহলে আগে আয়তন কত ছিল? 1-এর কিউব মানে 1, এখন হচ্ছে 3-এর কিউব 27।
এটা কিন্তু অনুপাতে হলো, ঠিক আছে। যদি আয়তনের সঙ্গে তুলনা করতে হয় তাহলে আলাদা জিনিস। আয়তনে যেহেতু অনুপাত বলা হচ্ছে তাই আমি এটাকে 4/3 পাইটাকে আনছিই না, রাখছিই না, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখবে। চলো নেক্সট দেখো। অনেক সময় আয়তন দিয়ে দেয়, ব্যাসার্ধ জানতে চাই, তখন ঘনমূল করে দিতে হবে। এটা অনেকে দেখি উত্তর করতে পারবে আই থিঙ্ক। গসাগুর বেসিক জিনিস কি হয়? গসাগুর বেসিক জিনিস হচ্ছে যে সেই সংখ্যাটা দিয়ে আমি ভাগ করতে পারবো। 9 দিয়ে হবে স্যার। 6 দিয়ে বলছো? 9 9। দেখো 117 রয়েছে, তার মানে 2 দিয়ে কোনোদিন যেতে পারবে না, 12 দিয়ে যেতে পারবে না, 6 দিয়ে যেতে পারবে না, কারণ এখানে তো 2 এর গুণিতক নয় হবে। ঢুকে নাই। একমাত্র 9 হয়ে যাবে, এটা সঠিক উত্তর। 10 সেকেন্ডে উত্তর, ঠিক আছে। সব করে যোগ এগুলো করলে সব- তো 9 জিবি বাদ। হ্যাঁ, 9 দিয়ে সব কটা ভাগ চলে যাবে। নেক্সট বলো, এই অঙ্কটা দেখি কতজন পারো, দেখি ফার্স্ট কে অ্যান্সার দেয় দেখি। দাম বড় কি 100 দাম 1200 টাকা। অপশন এ 168। দেখা যাক, তোমার নাম কি? সৌরভ। অপশন এ অপশন এ ঠিক হ্যাঁ আছে। স্যার 61-র দাম option A। 1200 টাকা, তাহলে 64-র দাম কত হবে? তুমি বলবে 64-র দাম হবে 4800 টাকা। 4/48। 48। এখন 800 টাকা বেশি লাভে বিক্রি করছে, মানে প্লাস 800। তাহলে কত হচ্ছে এটা? 16 5600 টাকা বিক্রি 5600। এই 5600টা হচ্ছে বিক্রয় মূল্য। কটি? 400টির বিক্রয় মূল্য 5600 টাকা। একটির বিক্রয় মূল্য কত? 14 টাকা। বলেছে কি কি বলেছে? প্রতি ডজন, মানে 14 × 12। একটির দাম 14 হলে 12টির দাম কত? এক ডজনে থাকে 12, তাহলে 14 × 12 মানে শেষে হবে 8। আচ্ছা, সবেতেই 8 রয়েছে, গুণটা করে দাও তুমি। 4/48-এর 8 হাতে হলো 4, 12 আর 4 16। 12 ঘরের নাম তার কি? অপশন এ। চলো নেক্সট দেখবো। কিছু কিছু কোশ্চেন খুবই সহজ ছিল, এসএসসি জিডি খুব একটা কঠিন প্রশ্ন আসে না। 54 জন 19-এরটা দেখো। দেখো লাস্ট যে ডাব্লিউবিপির কেপির পরীক্ষাটা হলো না সানডেতে, এই সেম একটা অঙ্ক এসেছিল। যারা কেপি দিয়েছিলে নিশ্চয়ই বুঝতে পারছো। ইয়েস অর নো? 38 4 হ্যাঁ স্যার, একটা অঙ্ক এসেছিল। হুম তাহলে দেখো এসএসসি জিডি টাইপেরও কিন্তু কোশ্চেন আসছে। তো পিওয়াই কিউ করে গেলে আমি বলবো 30-এর মধ্যে তুমি ওই কোশ্চেনে 25 থেকে 26 আরামসে পেয়ে যেতে। 92 92 ডি হবে D 92। ডি 92। দেখো হুম। এটা আমি কিভাবে করি, দেখো এখানে দুইজন এইভাবে করে যে প্রথমে মোট বয়সটা বের করে 54 × 37 আর 55 × 38 নিয়ে এদের মধ্যে বিয়োগ করে। এটা মোটেই করা যাবে না। যেটা করবে, একটু ভাবো বিষয়টা, যে প্রত্যেকের বয়স 37 করে, 54 ছিল, প্রত্যেকের বয়স 37। যদি শিক্ষকের বয়সও 37 হতো তাহলে গড়ের কোনো পরিবর্তন হতো না। গড় মানে মনে রাখবে প্রত্যেকের বয়স সেম, 54 জনেরই বয়স 37। তাহলে আরেকজন যদি ঢুকে 37 বছর বয়স নিয়ে, তাহলে গড় সেই গড়ই থাকবে, 37ই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যেহেতু চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে? যে টিচার আসছে উনি এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে, 37 তো আনতেই আনছে, এক্সট্রা কিছু বয়স নিয়ে আসছে। সেই বয়সটা কত সেটা দেখো। 37 ছিল, 38 হচ্ছে, মানে 1 করে বেড়ে যাচ্ছে। কতজনের বেড়ে যাচ্ছে? 54 আর 1 55 শিক্ষার্থী এখানে কিন্তু, মানে শিক্ষক কিন্তু অ্যাড হচ্ছে। তাহলে 1 + 55, 1 × 55 মানে হচ্ছে 55 বছর এক্সট্রা নিয়ে আসছে। 37 তো আনছেই আনছে, 55 বছর এক্সট্রা নিয়ে আসছে। তাহলে আনছে কত? 37 + 55। 7 5 12 2 হলো 1 4 92। শিক্ষকের বয়স হচ্ছে 92 বছর, অনেক বছর বেঁচেছে। ঠিক আছে, বোঝা গেছে এটা? হ্যাঁ চল নেক্সট, লাস্ট প্রশ্ন। আচ্ছা লাস্ট প্রশ্ন তো হয়ে গেছে, 20 অঙ্কটা সেম টাইপের প্রশ্ন হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা এইভাবে সমাধানগুলো করব। ইউটিউব হোক বা আমাদের গুগল মিটে হোক, আমরা এইভাবে লাইভ ক্লাস তোমাদেরকে দিতে থাকবো। ঠিক আছে, অবশ্যই জয়েন থাকলে তোমাদেরকে এরপর আমরা গুগল মিটে দাদা জয়েন একটা কথা করাবো। বলবো?
পেড ব্যাচের সঙ্গে, আদারওয়াইজ কিন্তু করাবো না। আর বলে রাখি, যারা জিডির প্রিপারেশন নিচ্ছ আমাদের কাছে নিতে পারো, আমাদের কোর্স রয়েছে, বা ডাব্লিউপি কনস্টেবল নেক্সট যদি তোমার টার্গেট থাকে, নেক্সট ডাব্লিউপি কনস্টেবল বা এসআই, তাহলে আমাদের এই কোর্সগুলো রয়েছে, দেখে নিতে পারো। ঠিক আছে, এখানে ফাউন্ডেশন প্রো রয়েছে, মানে ওভারঅল কমপ্লিট যদি তুমি প্যাকেজ নিতে চাও তাহলে এই ব্যাচটা নিতে পারো। সমস্ত কিছু করা হবে, 2 বছরের ভ্যালিডিটি রয়েছে। ঠিক আছে, যদি কিছু জানতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করবে। দাদা এই ব্যাচের যে কোর্সের ইয়েটা আছে মানে শিডিউলটা টাইম, অঙ্ক ক্লাসটা চালু হবে কবে? কিসের বলো তো? এই ফাউন্ডেশন প্রো ব্যাচটার? হ্যাঁ, ফাউন্ডেশন প্রো ব্যাচের অলরেডি রেকর্ডেড ফুল জিনিস আমরা কিন্তু দিয়ে রেখেছি। ম্যাথের ফুল শেষ করা আছে রেকর্ডেড। এখন আমি ম্যাথের তোমাদের প্র্যাকটিস করাচ্ছি, আর লাইভ ক্লাস আবার নতুনভাবে লাইভ ক্লাস শুরু হবে। ফাউন্ডেশন প্রোর নতুনভাবে লাইভ ক্লাস শুরু হবে, সেটা হচ্ছে তোমাদের জানুয়ারির শেষের দিকে, বা আর এই ফার্স্ট। প্র্যাকটিস ক্লাসটা স্যার কোথায় হচ্ছে? প্র্যাকটিস ক্লাসটা তো এটাই তো হচ্ছে ম্যাথের। এই যে এসএসসি জিডির যে আমি প্র্যাকটিসটা করালাম, এটা তো তোমাদের কাজে লাগবে। ও, এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো ডাব্লিউবিপি কেপি ওরিয়েন্টেড কোশ্চেন রয়েছে, একটু আগেই দেখালাম। যেটা এসএসসি জিডিতে এসেছিল সেটা আবার ডাব্লিউবিপিতে সেম টাইপের প্রশ্ন আসছে। এই যে প্রশ্নটা আমি তোমাদেরকে কেন করাচ্ছি, এগুলো তো সব টাইপগুলো একই না, হুম হুম। হুবহু কোশ্চেন তোমাকে কেউ কমন দেবে না। এই যে এই প্রশ্নটা যেটা এসেছিল এটা তো সেম টাইপের প্রশ্ন, তো এইগুলোকে তোমাদের দেখতে হবে। আমি যে এই বেসিকটা বললাম এইভাবে, এগুলোকে মনে রাখতে হবে, তাহলেই তুমি ডাব্লিউবি কোশ্চেন করতে পারবে। আর স্যার আর এখন তোমাদের ভাই বলে রাখছি, খুব ভালো সাবধান হয়ে যাও। শুধুমাত্র ডাব্লিউবিপি বা ডাব্লিউবিসিএস এদের পিআইকিউ করলে হবে না, তোমাদের সেন্ট্রাল লেভেলেরও পিআইকিউ করতে হবে। এসএসসি জিডির 2025-এর যতগুলো শিফট হয়েছিল সব শিফট তোমাদেরকে আমি করিয়ে দেবো, এক্সট্রা ক্লাস দিয়ে করিয়ে দেবো। বেসিক ক্লাস তো সঙ্গে সঙ্গে এক্সট্রা ক্লাসে তোমরা এই শিফটগুলো পেয়ে যাবে, সলিউশন পেয়ে যাবে প্র্যাকটিস আকারে। তোমাদের আমি প্র্যাকটিস সেটগুলো প্রোভাইড করে স্যার দেবো বলছি একটা কিছুদিনের কথা, মধ্যেই।